একটা রাজনৈতিক দল কি নির্বাচনের আগেই হেরে যেতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা বিশ্লেষণ দেখব যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল ঠিক এই কাজটাই করেছে একটা বড় কৌশলগত ভুলের মাধ্যমে। 40 থেকে 50টা আসন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। চলুন গভীরে গিয়ে দেখি এই দাবির পেছনে কি যুক্তি হয়েছে আর এই বিশ্লেষণটাই বা কতটা শক্তিশালী। তো আমরা কয়েকটা ধাপে এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব মূল দাবিটা কি, তারপর এর পেছনের রাজনৈতিক তত্ত্ব এবং সবশেষে এর বাস্তব পরিণতি কি হতে পারে। তো এই বিশ্লেষণের মূল যে ব্যাপারটা সেটা হলো বিএনপির অনেক আগে ভাগে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেওয়াটাই ছিল তাদের প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় ভুল। কিন্তু প্রশ্ন হলো, শুধু টাইমিংয়ের একটা ভুলে কিভাবে এত বড় একটা ক্ষতি হতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রাজনীতির কিছু অলিখিত নিয়মের মধ্যে। চলুন সেই নিয়মগুলোই একটু দেখা যাক। আচ্ছা, তাহলে চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। বাংলাদেশে বড় দলগুলো সাধারণত কখন তাদের প্রার্থী ঘোষণা করে, ইতিহাস কি বলে? এখানে যদি আমরা ইতিহাসটা দেখি তাহলে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার। 2008, 2014, 2018 প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে, মানে ভোটের মাত্র 15 থেকে 35 দিন আগে তাদের প্রার্থী তালিকা দিয়েছে। তার মানে এটা যেন একটা প্রথা বা একটা অলিখিত নিয়মে দাঁড়িয়ে গেছে যে বড় দলগুলো শেষ পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু মজার ব্যাপার হলো এই নিয়মটা কিন্তু সবার জন্য এক না। দলের সাইজের ওপর ভিত্তি করে এই স্ট্র্যাটেজিটা কিন্তু পুরোপুরি পাল্টে যায়। দেখুন, ছোট দলগুলোর লক্ষ্য থাকে যত বেশি সম্ভব পরিচিতি বাড়ানো, তাই তাদের আগে ভাগেই প্রার্থী ঘোষণা করতে হয়। অন্যদিকে বড় দলগুলোর খেলাটা অন্যরকম। তাদের মূল লক্ষ্য থাকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা, আর তাই দেরিতে ঘোষণা করাটাই তাদের জন্য সবচেয়ে ভালো কৌশল। আর এই বিশ্লেষণ বলছে বিএনপি ঠিক এখানেই ভুলটা করেছে। তার একটা বড় দল হয়েও ছোট দলের মতো করে অনেক আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, আর এতে তাদের কৌশলগত সুবিধাগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, দেরিতে প্রার্থী ঘোষণা করার পেছনে এত কারণ কি? কেন বড় দলগুলো এটা করে? চলুন সেই কারণগুলো একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা দাবার চালের মতো। দেরিতে ঘোষণা করলে কি কি সুবিধা হয়? প্রথমত, জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। দ্বিতীয়ত, যারা মনোনয়ন পায় না, মানে বিদ্রোহী প্রার্থী, তারা সংগঠিত হওয়ার সময় পায় না। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রতিপক্ষ কি চাল দিচ্ছে সেটা দেখে নিজের ঘুঁটি সাজানোর সুযোগ থাকে। তো এতক্ষণ তো তত্ত্ব নিয়ে কথা হলো, এবার চলুন দেখি বাস্তবে কি হলো। এই নিয়ম ভাঙার ফলটা কি দাঁড়ালো? বিশ্লেষণটা বলছে আগেভাগে প্রার্থী ঘোষণা করার সবচেয়ে বড় বিপদ হলো এটা দলের অসন্তুষ্ট সদস্যদের হাতে একটা মারাত্মক অস্ত্র তুলে দেয়, আর সেই অস্ত্রটা হলো সময়। এই সময়টা ব্যবহার করে তারা টাকা জোগাড় করে, অন্য কোনো দল খুঁজে নেয়, এমনকি দলের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধেও দাঁড়িয়ে যায়। আর এর একটা জলজান্ত উদাহরণও দেওয়া হয়েছে। যেমন কুমিল্লায় মনোনয়ন না পেয়ে একজন প্রার্থীর সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে দেয়। এতে দলের অভ্যন্তরীণ যে সমস্যা সেটা সবার সামনে চলে আসে। শুধু টাইমিংয়ের ভুলই না, প্রার্থী বাছাই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এই সোর্স অনুযায়ী কিছু বিতর্কিত বা দুর্বল প্রার্থী দিয়ে বিএনপি তাদের অবস্থানকে আরও নড়বড়ে করে ফেলেছে। যেমন ধরুন খালেদা জিয়ার মনোনয়নের ব্যাপারটা। বিশ্লেষণ বলছে দল হয়তো ভাবছে এর মাধ্যমে একটা সহানুভূতি পাবে, কিন্তু বাস্তবতা হলো ভোটাররা চায় এমন একজন প্রতিনিধি যিনি সক্রিয়ভাবে কাজ করতে পারবেন, সংসদে যাবেন, এলাকায় আসবেন। এখানে দলের কৌশল আর ভোটারের চাহিদার মধ্যে একটা বড় ফারাক চোখে পড়ছে। পুরো বিষয়টাকে বোঝানোর জন্য এই বিশ্লেষণ শেষে কয়েকটি খুব ইন্টারেস্টিং উপমা ব্যবহার করা হয়েছে। যেমন একটা উপমা হলো বিএনপিকে এমন এক বরের সাথে তুলনা করা হয়েছে যে বিয়ের সব আয়োজন করে ফেলেছে, দাওয়াত কার্ডও বিলি করে দিয়েছে, কিন্তু খেয়ালই করেনি যে কনে আসলে পালিয়ে গেছে। মানে পরিস্থিতি না বুঝেই একটা হঠাৎকারী সিদ্ধান্ত। আর শেষ উপমাটা আরও জোরালো। বলা হচ্ছে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়াটা অনেকটা দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানোর মতো। সবাই তাকে সম্মান করবে ঠিকই, কিন্তু তিনি তো আর দৌড়ে জিততে পারবেন না।
আর এই ভাবনাটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, ভোট শুরু হওয়ার আগেই কি আসলে খেলার ফল নির্ধারিত হয়ে গিয়েছিল?